8টা। 8টি। না ভাইয়া। ভাইয়া, স্ট্রিম অফ কনসাসনেস এই প্রশ্নটা একটু যদি বলে দিতেন। মডার্ন এজ ভাইয়া, মডার্ন এজ। ও আচ্ছা, প্রথম থেকে। ভাইয়া যদি একটু ইম্পর্টেন্ট ব্রিফ শর্ট ব্রড এগুলো একটু পড়াই দিতেন। ভাইয়া, 1 নম্বরে বললেন তো একটু। ভাইয়া লাইভে তো সাউন্ড আসছে না। হ্যাঁ, এখন ক্লিয়ার হচ্ছে। লাইভে এখন সাউন্ড ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ফয়জুল্লাহ আল জায়েদ, এখন কি শোনা যাচ্ছে? আপনি কমেন্ট করছেন নো সাউন্ড। বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি আজকে সেটি হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য একটা প্রবলেম সলভিং ক্লাস, অর্থাৎ সমস্যা সমাধানের একটা ক্লাস হবে, যে ক্লাসটিতে যার যেখানে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আমি চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার। যারা ফেসবুকেও দেখতেছেন লাইভে, তারাও চাইলে যে কোনো ধরনের প্রবলেম সমস্যা আপনাদের কমেন্ট করতে পারেন, আমি সেটা দেখে আপনাদের সমস্যার সমাধানটাও করার চেষ্টা করব। আর যদি আপনারা মেসেঞ্জার আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকেন তাহলে সেখানে আমাদের মিট লিংক দেওয়া আছে, মিট লিংক দিয়ে জয়েন হতে পারেন, সরাসরি তাহলে প্রশ্ন করতে পারবেন। আর লাইভ যারা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। ওকে, তাহলে আমরা এখন শুরু করব মূলত প্রথম দিক থেকে। আচ্ছা, প্রথম দিক থেকে কার কি সমস্যা আছে একটু বলেন তাড়াতাড়ি, ফার্স্ট।
এক নাম্বারটা একটু বলেন। কি এক নাম্বার? রাইট এ শর্ট নোট অন ওল্ড ইংলিশ ব্লাড। ব্যালেট। এই যে প্রশ্ন, তাই না? এটা হচ্ছে একটা শর্ট কোশ্চেন। প্রশ্নটা কি রয়েছে? রাইট এ শর্ট নোট অন ওল্ড ইংলিশ ব্যালেট, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে? আসলে আমি ম্যাথের মতো করে বলতেছি। ব্যালেট বলতে আসলে আমরা কি বুঝি? অর্থাৎ ব্যালেট মূলত দ্বারা যেটা বোঝায় আসলে গাথা গাথা গান, যারা মিডিয়া আছেন তারা প্রশ্ন করবেন সরাসরি, মেসেজে আমি দেখার সময় পাবো না। ব্যালেট মূলত আমাদের বুঝতে হবে, ব্যালেটটা হলো মূলত এক ধরনের ন্যারেটিভ একটা পয়েম। ন্যারেটিভ পয়েম বলতে আসলে কি বুঝি আমরা? গল্প ভিত্তিক একটা কবিতা। ব্যালেট হলো একটা গল্প ভিত্তিক কবিতা, যেখানে খুব সহজভাবে, ছন্দময় ভাবে, গীতিধর্মী অবশ্যই, গীতিধর্মী ভাষায় থাকবে। অর্থাৎ যারা গান গেয়ে বা মুখে মুখে গল্পটি প্রচার করত, অর্থাৎ কোনো গল্পকে গানের মাধ্যমে যদি প্রচার করা হয় সেটাকে বলা হচ্ছে ব্যালেট। অর্থাৎ লোকগীতি যেটাকে বলা হয়, ব্যালেট হলো একটা লোকগীতি বা কবিতা, যেখানে সংক্ষিপ্ত ভাবে কোনো গল্প বলা হয় গানের সুরে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তো এটাতে যদি আমরা এই প্রশ্নটা যে রয়েছে, রাইট এ শর্ট নোট অন লিরিক্যাল ব্যালেট, লিরিক্যাল না ওল্ড ইংলিশ ব্যালেট, এটা দ্বারা আসলে যেটা বোঝায় আসলে মূলত যে এটা সব থেকে বেশি বিকশিত হয়, অর্থাৎ এই ব্যালেট মূলত লোকগাথা কবিতা, মূলত লোক সাহিত্যের সবচেয়ে প্রাচীন একটা, অ্যানশিয়েন্ট একটা এবং জনপ্রিয় কবিতাগুলোর যে ধরন রয়েছে তার মধ্যে থেকে একটি। এটি ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে বেশি থেকে বেশি বিকশিত হয়, যেটা মূলত এক ধরনের গল্প ভিত্তিক একটা কবিতা, যেখানে সহজ, ছন্দময় এবং গীতিধর্মী ভাষায় কোনো কথা বলা হয়, এমন হবে বিষয়টা। প্রথম দিকে মানুষ এটাকে কি করত? এটি মুখে মুখে প্রচার করত। তাই বেশিরভাগ ব্যালেডের কোনো নির্দিষ্ট লেখক ছিল না। ব্যালেডের মধ্যে মূলত যে বিষয়গুলো পাবো সেগুলোর মধ্যে প্রেম, বিচ্ছেদ, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার বলতে যেটাকে বলা হচ্ছে অভিযান, ওয়ার যুদ্ধ, বিট্রায়াল বিশ্বাসঘাতকতা, সুপার ন্যাচারাল ইভেন্টস অতিপ্রাকৃত ঘটনা, ট্র্যাজিক ডেথ করুণ মৃত্যু। এই ব্যালেডের, এগুলো হচ্ছে ব্যালেডের মানে কি বলে, যে বিষয়গুলা থাকে আর কি ব্যালেডের মধ্যে, এই বিষয়গুলো থাকে। এই ব্যালেডের ছন্দ মূলত 4 লাইনের স্তবক এবং ছন্দের ধরন হয় ABCB। এতে সংলাপ থাকবে, ডায়লগ থাকবে, পুনরাবৃত্তি থাকবে যেটাকে বলা হচ্ছে রিপিটেশন, মনে রাখা মতো একটা বিষয় হয়। যেমন সব থেকে বিখ্যাত ব্যালেট যেগুলো ছিল, এই যে রবিন হুড ব্যালেট, যেখানে একজন ন্যায় বিচারক ডাকাত নায়কের কাহিনী বলা হয়েছে। স্যার প্যাট্রিক স্পেন্স
এক নাবিকের করুণ মৃত্যুর গল্প। দ্য আনকুইট গ্রেভ, ভালোবাসা ও হারানোর গল্প। দ্য টোয়া করভিস, মৃত্যু বিষয়ক এক গাঢ় ব্যালেট। অর্থাৎ ওল্ড ইংলিশ ব্যালেট মূলত যেটা সাধারণ মানুষের সংস্কৃতি, কল্পনা, অনুভূতি প্রকাশ করে, যা লোকগান ও পরবর্তী কবিতার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করেছে, ব্রিজ তৈরি করেছে। এটা হচ্ছে মূলত ওল্ড ইংলিশ ব্যালেট। The ballad is one of the oldest and most popular forms of English folk poetry. It developed mainly between the 13th and 15th century. Though some roots go back earlier, a ballad is a narrative poem that tells a story in short, simple, and musical verses. It was first created by common people and passed orally. মুখ দিয়ে বলতো from one generation to another. এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এভাবে চলতেই থাকতো। এখন আপনি আপনার বাবার কাছ থেকে যে কথাগুলো, গল্পগুলো শুনেছেন, আপনার সন্তানাদি হলে সেই গল্পগুলো আবার আপনি শোনাবেন। ব্যালেট মূলত যে বিষয়গুলো নিয়ে কাজ করে বা যে বিষয়গুলো নিয়ে গঠিত, লাভ, অ্যাডভেঞ্চার, ওয়ার, বিট্রিয়াল, সুপারন্যাচারাল ইভেন্টস, ট্র্যাজিক ডেথ, যেগুলো একটু আগে বললাম, এই বিষয়গুলো নিয়ে মূলত ব্যালেট গঠিত। তারা মূলত সবসময় যে বিষয়টা ব্যবহার করে, ডায়লগের মতো ব্যবহার করে। ডায়লগ, কথোপকথন, ডায়লগ, রিপিটেশন to make a story dramatic, memorable. The form is normally a quatrain, অর্থাৎ 4 লাইনের স্ট্যাঞ্জা হবে এবং রাইম স্কিম থাকবে A B C B. The language is direct and song like, so people could easily sing or remember it. The most famous ballad in English are the Robin Hood ballads, which describe the adventures of the outlaw hero who helped the poor, fought against injustice. Other important examples are Patrick Spence, A Tragic Sea Story, The Inuit Grave, The Toa Corvis. আমরা সংক্ষেপে বলতে পারি, ইংলিশ ব্যালেড আর important because they show the culture, imagination, and emotion of ordinary people, making them a bridge between folk song and later poetry. অর্থাৎ দিকে যে কথাটা বলেছিলাম, যে ইংলিশ ব্যালেডটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা মূলত প্রকৃতিকে দেখায়, ইমাজিনেশন, কল্পনাকে দেখাবে, আপনার আবেগকে দেখাবে, আপনার কাদের, সাধারণ মানুষের কালচার, ইমাজিনেশন, এই বিষয়গুলোই দেখাবে। এবং এটা মূলত এই যে ফোক সং বলা হচ্ছে এবং কবিতার মধ্যে একটা সেতু বা ব্রিজ হিসেবে কাজ করবে। আমি বুঝতে পারছি? আমি যে কথাগুলো ভাইয়া এটা প্রথম দিকে মুখে মুখে বলতো আপনার কথা শোনা যাচ্ছে না, বাকিরা আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার? এগুলা কি আগে প্রথম দিকে কবি মানে মুখ জি ভাইয়া? জি আপু, প্রথম দিকে এগুলা মানুষের মুখে মুখে গান করত, গানের মাধ্যমে কোনো গল্পকে উপস্থাপন করত, সেগুলোকে বলা হচ্ছে ব্যালেট। বুঝতে পারছেন? পরবর্তীতে কি এগুলা কবিতা আকারে প্রকাশ হয় ভাইয়া? ওগুলো কবিতায় গল্পের মতো করে উপস্থাপন করা হয় কবিতার মাধ্যমে।
পরবর্তী আর কারো সমস্যা নাই? ভাইয়া শর্ট কোশ্চেনে 6 নাম্বার আর 7 নাম্বার কোশ্চেনটা কি সেম, মানে একটা পড়লে দুইটা হয়ে যাবে নাকি দুইটাই পড়তে হবে? হোয়াট ইজ 6 নাম্বার আর 7 নাম্বার যে কোনো একটা পড়লে হয়ে জি যাবে। ভাইয়া। আচ্ছা ভাইয়া। পরবর্তীতে ভাইয়া 7 নম্বর প্রশ্নের ফিল্ড একটু বলবেন? হ্যাঁ 7 নাম্বার 7 নম্বর প্রশ্নে পিলগ্রিমেজ সম্পর্কে একটু বলুন। 7 নাম্বার প্রশ্ন সম্পর্কে 7 নম্বর প্রশ্ন যে পিলগ্রিমেজ লেখা ট্রেডিশনাল পিলগ্রিমেজ ওটা সম্পর্কে একটু বলতেন। আচ্ছা Preservation comedy of manners. 7 নাম্বার কোশ্চেন বলছে আমাদের কি গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ হিস্ট্রি কম্পোজিশন অফ দ্য ক্যান্টারবারি টেলস। অর্থাৎ এই যে ক্যান্টারবারি টেলসটা কে রচনা করেছে আমাদের? জিওফ্রি চসার। বানানটা অবশ্যই ভালোভাবে দেখে যাবেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে শর্ট। জিওফ্রি চসার। জিওফ্রি চসারকে ইংরেজি সাহিত্যে কি বলা হয়? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তিনি এই দ্য ক্যান্টারবারি টেলস বইটি লিখেছেন 1400 শতাব্দীর শেষের দিকে। তিনি ঠিক কোন বছর থেকে এটা লেখা শুরু করেছেন তা জানা যায় না, তবে ধারণা করা হয় 1387 খ্রিস্টাব্দে তিনি এটা লেখা শুরু করেন। 1387 খ্রিস্টাব্দে লেখা শুরু করেন এবং 1940 সালে মৃত্যুর আগ পর্যন্ত কাজটি চালিয়ে যান। চসার মূলত আমাদের জেফ্রি চসার এই যে পিলগ্রিমেজ তীর্থযাত্রী এ সম্পর্কে ধারণা দেন। কেননা এই সময়টাতে অর্থাৎ সেই সময়টাতে কি ছিল? মধ্যযুগ। মধ্যযুগে মানুষ ধর্মীয় যে আশীর্বাদ রয়েছে পাওয়ার জন্য পবিত্র স্থানগুলোতে ভাইয়া আজান দিচ্ছে, একটু স্কিপ করা যায়? হ্যাঁ যাবে না কেন, যাবে। আপনারা মার্ক করেন কি কি সমস্যা মার্ক করেন। ভাই ইউটিউবের লাইভ লিংকটা দিন, পাচ্ছি না। ওকে, ইউটিউবে লাইভ দেওয়া হয়নি, ফেসবুক লাইভ দেওয়া হয়েছে। ক্লাস নিচ্ছে ভাই, ক্লাস
হ্যাঁ চলতেছে। ভাইয়া আজান শেষ।
ভাইয়া শুরু করেন।
ভাইয়া ক্লাস শুরু করেন। চলতে থাকো। আচ্ছা, জি ভাইয়া এখন শুরু করেন। তো মূলত আমরা কত নম্বর প্রশ্ন ছিলাম? 7 নাম্বার, তাই না? তো এখানে ক্যান্টারবুরি টেলস সম্পর্কে আমাদের জানতে চেয়েছে। ক্যান্টারবুরি টেলস কে লিখেছে জিওফ্রি চসার। এই জিওফ্রি চসারকে ইংলিশ সাহিত্যে কি বলা হয়? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তাই না? তো জি ভাইয়া। তিনি এই ক্যান্টারবুরি নামক বিখ্যাত ধর্মীয় শহরকে কেন্দ্র করে একদল তীর্থযাত্রী, পিলগ্রিমস যাদেরকে বলা হয়, যারা লন্ডন থেকে ক্যান্টারবুরি যাওয়ার পথে সময় কাটাতে গল্প বলছিল। তো এই গল্প বলাটা আসলে এইভাবে ছিল যে যাওয়ার পথে দুটি গল্প, আসার পথে দুটি গল্প বলবে। যদি পুরোপুরি ভাবে সবাই গল্পগুলো বলতে পারতো তাহলে মোটামুটি 100-এরও বেশি গল্প হতো, কিন্তু মাত্র 24টি গল্প শেষ করতে পেরেছে। সেই হিসেবে বইটা কিন্তু অসম্পূর্ণ রয়েছে। এই ক্যান্টারবুরি টেলস মধ্যযুগীয় ইংল্যান্ডের সমাজ জীবনের বাস্তব নৈতিক চিত্রগুলো ফুটিয়ে তুলেছে, যেটা ইংরেজি সাহিত্যের এক অমর সৃষ্টি হিসেবে গণ্য হয়ে রয়েছে। বুঝতে পেরেছেন? আমার কথা কি শোনা যায়? জি ভাইয়া। ভাইয়া 22 নাম্বারটা একটু সমস্যা ছিল, ইউনিভার্সিটি ওয়েটস। ওকে,
টু সেটা তো সহজ। সাবজেক্টে পড়েন নাই কিন্তু ইউনিভার্সিটি উইথ অন্তর্ভুক্ত ছিলেন, এটা এখানে দেওয়া নাই। হ্যাঁ ইউনিভার্সিটি উইথ কি সমস্যা বলেন তো আবার। ভাইয়া 22 নাম্বার কোশ্চেনটা দেখেন, ইউনিভার্সিটি উইথস। হ্যাঁ এই প্রশ্নটা কি সমস্যা? ভাইয়া ইউনিভার্সিটি উইথস তো 7 জন, কিন্তু এখানে দেওয়া আছে 6 জনের। টমাস কিট তিনি কোনো ইউনিভার্সিটির ছিলেন না, কিন্তু তারপরে এখানে অন্তর্ভুক্ত ছিলেন, এটা আর কি উল্লেখ করা হয় নাই। উল্লেখ না করে থাকলে একটু কষ্ট করে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা ইউনিভার্সিটি উইথস বলতে আসলে তাদের বলা হতো এই 1600 শতাব্দীর একদল শিক্ষিত তরুণ ইয়াং লেখক মূলত বোঝায়, যেটা মানে শেক্সপিয়রের আগেই যারা মূলত ইংরেজি নাটকের ভিত্তি স্থাপন করেছিল তাদেরকে ইউনিভার্সিটি উইথস বলা হয়, কারণ তারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তো ভাইয়া এরপরে ব্রড কোশ্চেন 14 নাম্বারটা, এটা মেটাফিজিক্যাল পয়েন্ট। এটা আগে শেষ করি। তো তারা সকলেই মূলত কবি, নাট্যকার, গদ্য লেখক, যারা চেয়েছিলেন এই নাটককে আরো সমৃদ্ধশালী করতে, শক্তিশালী করতে। তাদের অবদান, তারা নাটকের ইউনিটি অ্যান্ড স্ট্রাকচার, গঠন এবং ঐক্য এনেছিল, যারা মূলত প্রাচীন গ্রিক এবং রোমান নাটকের অনুসরণ করেছিল, নাটককে কাব্যময় এবং কল্পনাপ্রবণ করে তুলেছিল। ক্রিস্টোফার মার্লো নাটকে প্রথম ব্লাঙ্ক ভার্স, ছন্দবিহীন ছন্দ ব্যবহার করেন। ডক্টর ফোস্টাস ও টেম্বারলাইন এর মতো নাটকের মাধ্যমে ইংরেজি ট্র্যাজেডিকে তিনি মহামানিত করেছেন। তাদের নাটকের মধ্যে যেমন যে বিষয়গুলো থাকতো, বীরত্ব থাকতো, উচ্চাকাঙ্ক্ষা থাকতো, প্রেম এবং ভাগ্যের সংঘর্ষ দেখা যেত, যা নাটকে গভীর এবং আকর্ষণীয় করে তুলছে। এই বিষয়গুলো অ্যাড করার ফলে জন লিলি, জর্জ পিলি ইংরেজি কমেডিতে বুদ্ধিদীপ্ত সংলাপ এবং রোমান্সের ছোঁয়া এনেছিলেন। এই ইউনিভার্সিটি উইটস মূলত ছিল ইংরেজি নাটকের পায়োনিয়ার্স বলা হয়, অগ্রদূত, যারা শেক্সপিয়র এর যুগের আগে নাটককে নতুন এক জীবন প্রদান করেছিল। তাদের যে কাজ ছিল, তাদের কাজের ফলে মূলত এলিজাবেথান থিয়েটার বা ইংরেজি নাটকের স্বর্ণযুগ যেটাকে বলা হচ্ছে, সেটা সম্ভব হয়েছিল। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং নামগুলো ভালোভাবে মুখস্থ রাখবেন: ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিনি, টমাস নেশ, টমাস লর্ডস, জর্জ পিলি and George Lilly. They are all poets, dramatists and prose writers who wanted to make English drama more artistic and powerful. The university wits are remembered for several qualities. First, they gave English plays a sense of unity and structure, flowing classical models. Second, they made drama more poetic and imaginative. Christopher Marlowe, for example, introduced the use of blank verse in drama and gave English tragedy a new dignity through plays like Dr. Faustus and Tamburlaine. They also made plays more serious and exciting by presenting heroic themes, strong characters, conflicts of ambition, love, or fate. At the same time, writers like Lilly and Peely added wit, style, and romance to comedy. Comedy তারা একটা নতুন সংযোজন করছে। The university wits prepared the stage of Shakespeare, stage for Shakespeare. Without their experiments in language, form, and subject matter, Shakespeare could not have achieved such greatness. অর্থাৎ এই যে তারা যে ভিত্তিটা তৈরি করেছিল, শেক্সপিয়রের নাম আজকে এত
উপরে কেন? তারা যে ভিত্তিটা যদি স্থাপন না করতো তাহলে কিন্তু শেক্সপিয়র আজকে এই পর্যন্ত আসতে পারতো না। In short, the university Wits were pioneer who transformed English drama and opened the way for the golden age of Elizabethan theatre. যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলোই এখানে বিদ্যমান রয়েছে। ওকে, নেক্সট। ভাইয়া 47 নাম্বারটা একটু দেখেন। 47 কত নাম্বার? ভাই আগে 24 থেকে শুরু করেন ভাইয়া। 24 কমেডি অফ ম্যানার্স, এটা? জি ভাইয়া। আচ্ছা, গুড। রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স জিনিসটা কি কে বলতে পারবেন? এনিওয়ান? ভাইয়া ওই যে একটা নির্দিষ্ট উচ্চ শ্রেণী মানে অভিজাত শ্রেণী সম্পর্কে হচ্ছে ব্যঙ্গ করে লেখা এই কমেডি অফ ম্যানার্স এর ভিতরে আছে। আচ্ছা, কমেডি অফ ম্যানার্স বলতে আসলে সমাজের উচ্চবিত্ত যে শ্রেণী রয়েছে তাদের আচার আচরণ, তাদের প্রেম, তাদের বিবাহ, ভালোবাসা, ভণ্ডামি খুব বুদ্ধিদীপ্ত ভাবে তুলে ধরা হয়। এগুলোতে খুব গভীর যে আবেগ থাকে এমনটা নয়, চতুরতা, খুব কৌশল, মানে উইট দেখা যায়, উইট, কথার খেলা যেটাকে বলা হয়, এই বিষয়গুলা তুলে ধরা হয়। উইলিয়াম উইচার্লি দ্য কান্ট্রি ওয়াইফ, লন্ডনের সমাজ জীবনের সাহসী চিত্রটা তুলে ধরেছেন তিনি। উইলিয়াম কনগ্রিভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আপনার থার্ড ইয়ারে পাবেন, সবচাইতে উৎকৃষ্ট একটি কমেডি অফ ম্যানার্স। জর্জ এথ্রেস, জর্জ ফারকুহার রোমান্স বা রসবোধের ভরপুর নাট্যকার তারা ছিল। মূল যে বৈশিষ্ট্যগুলো ছিল স্যাটায়ার, সমাজের ভণ্ডামি এবং বোকামিকে ব্যঙ্গ করা, এবং বুদ্ধিদীপ্ত ভাবে, তীক্ষ্ণ ভাবে কথাগুলো বলবে, বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরবে, রিয়েলিজম যেটাকে বলে। ক্যারেক্টার গুলো কেমন থাকবে? আত্মগর্বী থাকবে, লম্পট থাকবে, প্রেমিক যে থাকবে সে লম্পট থাকবে, জেলাস হাজবেন্ড, উইটি লেডি, ক্লেভার সার্ভেন্ট, অর্থাৎ হাজবেন্ড জেলাস থাকবে, খুব উইটি লেডি থাকবে, জ্ঞানী মহিলা থাকবে, ক্লেভার সার্ভেন্ট চালাক থাকবে। অর্থাৎ আমরা যদি নর্মালি সংক্ষেপে বলি, রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স সমাজের বাস্তব জীবনের ভণ্ডামি গুলা রয়েছে, প্রেম, বুদ্ধি, এবং তাদের যে ফ্যাশনটাও রয়েছে উচ্চ শ্রেণীর, এটাকে ব্যঙ্গাত্মক ভাবে প্রকাশ করছে। যদিও এটাকে বলা হচ্ছে ইমোরালিটি, যাকে অনৈতিকতার জন্য সমালোচনা করা হয়েছিল, তবুও এটি ইংরেজি নাটককে একটা নতুন একটা ফর্ম দিয়েছে, যেটা আসলে বাস্তবধর্মী। এটা মূলত আমাদের যে রেস্টোরেশন শুরু হয় কবে, 1660 সালে, যখন চার্লস দ্য সেকেন্ড ইংল্যান্ডের সিংহাসনে পুনরায় ফিরে আসে। অর্থাৎ চার্লস দ্য ফার্স্ট যখন 1649 সালে তাকে বিহেডেড করা হয়, শিরচ্ছেদ করা হয়, তারপরে ক্ষমতায় গ্রহণ করে অলিভার ক্রমওয়েল, পিউরিটান লিডার, এবং 1658 সালে তিনি মারা যাওয়ার পরে তার ছেলে রিচার্ড ক্রমওয়েল 2 বছর ক্ষমতা পরিচালনা করে। কিন্তু লন্ডনের মানুষজন মানে অলিভার ক্রমওয়েল মতো তার ছেলে রিচার্ড ক্রমওয়েল চালাতে পারে না। লন্ডনের মানুষজন ক্ষিপ্ত হয়ে যায়, এবং তারা মনে করে যে আমাদের রাজা থাকলেই সব থেকে বেশি ভালো হতো। তারপরে মূলত এই 1660 সালে মূলত
চার্লস দ্য ফার্স্টের ছেলে যে ফ্রান্সে পলায়ন করেছিল সেখান থেকে তাকে নিয়ে এসে তাকে রাজা বানানো হয় এবং পুনরায় ইংল্যান্ডে রাজার শাসন চালু হয়। এই জন্যই বলা হচ্ছে রেস্টোরেশন। বুঝতে পারছেন? এখন এখানে কথা আছে দেখেন। জি ভাইয়া। The Restoration period in English literature began in 1660, when King Charles II was restored to the throne. This period is famous for the rise of comedy of manners, a special type of comedy that reflects the fashionable life of the upper classes. Comedy of manners deals with the manners, behavior, and love affair of men and women in high society. High society. It shows witty conversations, intrigue, chokranto, clever tricks rather than deep emotion. The main focus on love, marriage, and flirtation and clever use of wit. The most famous writers of the comedy were William Congreve, George Etheridge, William Wycherley, and George Farquhar. Wycherley's The Country Wife is a bold picture of London society. Congreve's The Way of the World is considered the best comedy of manners for its brilliance of wit and balanced style. The main qualities of Restoration comedy are satire, wit, and realism. It laughed and hypocrisy, foolishness, and social pretensions. Pretension মানে ভান করা. Characters were often fops, wrecks, jealous husband, witty ladies, and clever servants. The dialogues was sharp and sparkling, full of irony and wordplay. Although Jodio sometimes criticized for immorality, the Restoration comedy of manners is important because it gave English drama a new style, elegant, witty, and true to the social life of its time. আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলো আছে না, নাকি বাইরে কোনো কথা বলছি? আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো এখানে ইনক্লুড রয়েছে। পরবর্তী, নেক্সট, ফার্স্ট, দ্রুত বলে। 27 নম্বরটা একটু দেখুন। ওকে, 27 কি রয়েছে? কোশ্চেন স্যার রজার ডি কাভারলি, খুব ইন্টারেস্টিং। আপনি থার্ড ইয়ারে যখন পড়বেন, হুইজ স্যার রজার ডি কাভারলি, আপনারা যখন থার্ড ইয়ারে উঠবেন, এই থার্ড ইয়ারে এই স্যার রজার ডি কাভারলি অর্থাৎ 17 and 18 সেঞ্চুরি নন ফিকশনাল কোর্স নামে একটা কোর্স রয়েছে আপনাদের। সেই কোর্সের মধ্যে এই ক্যারেক্টারটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। অর্থাৎ এই ক্যারেক্টারটি মূলত এমন একটি ক্যারেক্টার যেটা মূলত আসলে দুইজন ব্যক্তি, রিচার্ড স্টিলি এন্ড এডিসন, এনারা মূলত খুব সুন্দর ভাবে মানে ইমাজিনেটিভ ক্যারেক্টার যেগুলা তুলে ধরেছেন। ওকে, স্যার রজার ডি কাভারলি অন্যতম চরিত্র, তাকে মূলত সৃষ্টি করেছেন জোসেফ এডিসন এন্ড রিচার্ড স্টিলি। তাদের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ দ্য স্পেক্টেটর, এটা হচ্ছে একটা মানে দৈনিক পত্রিকা যেমন রয়েছে না, দৈনিক পত্রিকা সেরকম একটা সম্পাদনা। এখানে মূলত তারা যে কাজটা করতো, তখনকার দৈনন্দিন ঘটনাগুলা তুলে ধরতো এই পত্রিকায়। ঠিক তেমনি তিনি ছিলেন একজন ইংলিশ ভদ্রলোক, এই স্যার রজার ডি কাভারলি, যিনি সমাজে সবসময় সদাচার, সততা, নম্রতা, মানবিকতার একজন প্রতীক হিসেবে কাজ করত। তার বয়স প্রায় 56 or 57 ইয়ার্স, 56 মোস্ট প্রবাবলি 56। তিনি অবিবাহিত ছিলেন। অবিবাহিত কেন ছিলেন? কারণ তিনি ছেঁকা খেয়েছিলেন। তিনি এক বিধবার প্রেমে পড়েছিলেন, উইডো, একজন বিধবা মহিলার প্রেমে পড়েছিলেন। কিন্তু বিধবা মহিলার প্রেমে তিনি তাকে না পায়ে পরবর্তীতে আর বিয়ে শাদী করে নাই। এক প্রকার আপনারা ওই যে অ্যাজ ইউ লাইক ইট রোজালিন্ডের কাহিনী শুনছেন না? রোজালিন্ড আর হচ্ছে অরল্যান্ডো, জানেন তো? জি ভাইয়া।
অরল্যান্ডো কি করেছিল? গাছের পাতায় পাতায় বাকলে বাকলে তার নাম লিখে রাখতেছিল না রোজালিন্ডের? জি এই ভদ্রলোকও সেরকম একটু পাগল টাইপের ছিল, ইনিও এরকম করতেন। মানে এতটাই ভালোবেসে ফেলেছে তাকে, এই বিধবা মহিলাকে, পরে আর সেই দুঃখে কষ্টের বিয়ে শাদী করা নেই। আচ্ছা, তো তিনি আবার ভূমি দাস এবং প্রজাদের প্রতি অত্যন্ত দয়ালু ছিল এবং স্নেহশীল ছিল। স্যার রোজার ডি কাভারলি ছিলেন খুব সরল, সত্যবাদী এবং দয়ালু, তবে মাঝে মাঝে কিছুটা অদ্ভুত আচরণ করতেন, অ্যাসেন্ট্রিসিটি যেটাকে বলা হয়, খামখেয়ালিপনা, যা তাকে একই সঙ্গে রসিক এবং আকর্ষণীয় করে তুলত। তো আমরা দ্য স্পেক্টেটর পত্রিকায় তাকে নিয়ে বিভিন্ন এসে দেখতে পাবো, প্রবন্ধ দেখতে পাবো, যেমন স্যার রোজার এট চার্চ, স্যার রোজার এট হোম ছিল, চাকরদের সঙ্গে তার দৈনন্দিন, স্যার রোজার এট ডেথ, তার মৃত্যু সম্পর্কে আপনারা এগুলা থার্ড ইয়ারে পাবেন। এই এডিসন অ্যান্ড স্টিলি তার চরিত্রের মাধ্যমে 18 শতকের ইংরেজ গ্রামীণ সমাজের ধর্মীয়, নৈতিক এবং সামাজিক জীবন চিত্রিত করেছেন। কথাটা মনে রাখবেন, এডিসন অ্যান্ড স্টিলি এই চরিত্রটির মাধ্যমে 18 সেঞ্চুরির ইংরেজ অর্থাৎ ইংলিশদের গ্রামীণ সমাজের ধর্মীয়, নৈতিক এবং সামাজিক জীবন চিত্রিত করেছেন। বুঝতে পারছি? এই বিষয়গুলো যদি আপনারা তুলে ধরতে পারেন, এনাফ। দেখেন আমি যে কথাগুলো বলছি, স্যার রোজার ডি কাভারলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যারেক্টার ইন ইংলিশ লিটারেচার। ইংলিশ সাহিত্যের একজন বিখ্যাত একজন চরিত্র হচ্ছে স্যার রোজার ডি কাভারলি, created by Joseph Edison and Richard Steele in Spectator, The Spectator, a periodical published in early 18th century, 1611 থেকে 1612 সালে। He is remembered as a gentle and lovable country gentleman, representing the best quality of an English landlord of that time. Sir Roger is described as an old bachelor of 56 years. He lives in the countryside and looks after his tenants. Tenants বলতে আসলে তার যে ভাড়াটে রয়েছে, প্রতিবেশী ভাড়াটে তার বাসায় যেগুলো ভাড়া থাকতো সেগুলা উইথ কাইন্ডনেস, অর্থাৎ তাদের ভাড়াটাও ঠিক মতো নিত না। He is generous, simple and honest, though not very clever. He has good common sense and warm heart. He is also a little eccentric বলতে খামখেয়ালি ছিলেন, which makes him both comic and charming. In Spectator papers, Sir Roger is shown many situations at church, at home, in his relation with servants, and in his daily life. Through him, Edison and Steele represented a picture of rural English society in the 18th century. Sir Roger always behaves with sincerity, whether in religion, politics, or social life. The character of Sir Roger de Cavalli is important because he is a symbol of goodness, morality, and true English spirit. He adds humor as well as moral instruction to the Spectator. Even today, he is remembered one of the most delightful character in English prose. দেখেন আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আসলে আসতে পারে, আসার মতো একটা প্রশ্ন। জি নেক্সট কোশ্চেন। দুই একজন প্রশ্ন করতেছে, বাকিরা কি করতেছে? বাকিদের সব পড়া শেষ, তাদের কোনো সমস্যা নেই, এদের কখনো সমস্যাও থাকবে না, এদের পরীক্ষার হলে সমস্যা বের হবে, এদের পরীক্ষা হলে সমস্যা ভাইয়া বের হবে। কিডস হেলেনিজম এই প্রশ্নটা একটু কত ভাইয়া নাম্বার 35 কোশ্চেন একটু নাম্বার বলেন? প্রশ্নটা একটু পড়াই। 35 35 35 গুড নাম্বার বলবেন। গুড কোশ্চেন। কিডস হেলেনিজম, ভেরি গুড। ভাইয়া এটা তো পড়ি নাই। কোনটা? ভাইয়া শর্ট সাজেশনে যে দাগানো আছে
35 নাম্বার সাজেশনে ছিল না জন্য তো এটা পড়া হয় না ভাইয়া, পড়তে হবে। আরে এটা তো পড়লে ছিল। পড়লেন না, সমস্যা নেই, এখানে শুনে হেলেনিজম নেন, ছিল না। সমস্যা কি? শুনে নেন তারপর পড়েন, ইজি হবে। শুনে নেন, ভাইয়া প্রশ্নটা রয়েছে শর্ট রাইট এ সাজেশনে যেগুলো শর্ট দেওয়া নোট। আছে ওগুলো পড়লেই হবে না? এতদিন ধরে শর্ট সাজেশন করতেছেন কেন? এখন শর্ট সাজেশন চিন্তা করলে হবে না। কোশ্চেন প্যাটার্ন টোটালি চেঞ্জ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, কোথা থেকে প্রশ্ন আসবে বলা মুশকিল। ওকে, এটা শুনে নেন, কিডস হেলেনিজম, এটা আসলে কিডস এর তো এই কিডস, জন কিডস মূলত ইংরেজি সাহিত্যের একজন মহান রোমান্টিক কবি, আমরা সবাই জানি, যিনি তার হেলেনিজম বলতে আসলে জিনিসটা কি? প্রাচীন গ্রীসের শিল্প, সংস্কৃতি, সৌন্দর্যবোধের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। কিসের? প্রাচীন গ্রীসের বা গ্রিকে, অ্যানশিয়েন্ট গ্রিক, তাদের যে আর্ট রয়েছে, শিল্প রয়েছে, কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, বিউটি রয়েছে, সৌন্দর্যবোধ রয়েছে, এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। কিডস যদিও গ্রিক ভাষা বা সাহিত্য গভীরভাবে জানতো না, তবু তার মধ্যে গ্রিক সৌন্দর্য, সামঞ্জস্য, মিথের প্রতি স্বাভাবিক একটা আকর্ষণ ছিল। কিডসের কবিতা হেলেনিজম বিষয়টা আসলে কি? কিডস বিশ্বাস করতেন এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, সৌন্দর্য চিরন্তন আনন্দের উৎস, সৌন্দর্যটা চিরন্তন, সারা জীবনের জন্য আনন্দের উৎস, অর্থাৎ সুন্দর যে জিনিসটা সেটা আপনাকে অবশ্যই আনন্দ দেবে। বুঝাতে পেরেছি? সুন্দর জিনিস, যে কোনো সুন্দর জিনিস যেটা সবসময় আপনার আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে এবং আপনি আনন্দিত হবেন, যা মূলত প্রাচীন গ্রিকের চিন্তাধারার সঙ্গে মিলে যায়। তার কবিতাগুলোতে গ্রিক কাহিনী, দেবতা এবং সৌন্দর্যের প্রতিফলন দেখা যায়। এন্ডিমিয়ন গ্রিক প্রেম কাহিনী অবলম্বনে একটা লেখা কবিতা তার। হাইপেরিয়ন গ্রিক দেবতার মাধ্যমে পরিবর্তনের ও দুঃখের কাব্যিক প্রকাশ একটা। ওর্ট অন এ গ্রেসিয়ান আর্ন, যেটা আমরা পড়েছিলাম মনে হয়, গ্রিক শিল্পের অত্যন্ত সৌন্দর্যের প্রতিচ্ছবি, যেখানে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দর্শন ফুটে উঠেছে, এই বিষয়গুলা তুলে ধরা হয়েছে। অর্থাৎ কিডসের যে হেলেনিজম কেবল মিথ ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা গ্রিক সৌন্দর্যবোধ, তাদের যে ব্যালেন্স রয়েছে, ভারসাম্য, আনন্দ এবং শিল্প চেতনার একটা প্রতিফলন। এই জন্যই তাকে সমালোচকরা এই জন্য তাকে বলে দ্য মোস্ট গ্রিক অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস, ইংরেজ রোমান্টিক কবিদের মধ্যে তিনি সবচেয়ে গ্রিক ধর্মী কবি বলা হয়। কাকে? এই কিডসকে। অর্থাৎ কিডসের হেলেনিজম মানে হলো সৌন্দর্যের প্রতি তার আধ্যাত্মিক ভালোবাসা, গ্রিক শিল্প সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ বা শ্রদ্ধা, যার তার কবিতার অত্যন্ত মানে জীবন এবং সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে। এই বিষয়গুলো আমরা তার কবিতার মধ্যে দেখতে পাবো। তাহলে হেলেনিজম বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই যে জন কিডস, one of the greatest romantic poets, it's often praised for his Hellenism. The word Hellenism means the love of admiration for Greek art, culture and spirit. Although kids never studied Greek deeply, পড়াশোনা করেনি, and did not know the Greek language well, খুব ভালোভাবে সে ভাষাটাও জানে না, he had a natural feeling for a Greek sense of beauty, harmony and mythology. মানে তারপরেও তার একটা ন্যাচারাল, স্বাভাবিক একটা টান এই বিষয়গুলোর প্রতি ছিল গ্রিক। Kids believe that a thing of beauty is a joy forever, and this idea is very close to Greek spirit. Like the ancient Greek, he worshipped beauty in all forms, nature, art, and human life. His poems are full of Greek myth, legend, and images. For example, the Endymion retells a Greek legend in the form of long poem. In Hyperion, he uses Greek gods and myths to express his ideas of change and suffering. His greatest poem, Ode on a Grecian Urn, shows how deeply he admired Greek art. In this ode, the marble figures on the urn seem alive and eternal, expressing the Greek love of beauty and truth. Kids' Hellenism was not just about using myths,
it was about the Greek spirit of balance, harmony, and joy in beauty. That is why critics call him the most Greek of the English romantic poets. Clear? Is that clear? Next. জি ভাইয়া। জি ভাইয়া। Okay. কত নম্বর? ভাইয়া 47. Okay. The origin of species. জি ভাইয়া। এই কথা বলেন। জি। Good. আরেকটা যেন আরেকটা কোশ্চেন ছিল না কার যেন? স্যার 41 41 আগে আপনি বলবেন, দেন হচ্ছে 47 এ যাব আমরা। যেহেতু 47 এ আসছি সেটা আগে শেষ করি, তারপর 41 এ যাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা কি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য অরিজিন অফ স্পিসিস? খুবই সহজ কোশ্চেন, আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি অরিজিন অফ স্পিসিস জিনিসটা আসলে কি। দ্য অরিজিন অফ স্পিসিস মূলত চার্লস ডারউইনের লেখা একটা বিখ্যাত বৈজ্ঞানিক গ্রন্থ, যেটা মূলত 1859 সালে তিনি প্রকাশ করেন, যার পূর্ণ নাম হলো অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ নেচার সিলেকশন। এটা তার পূর্ণ নাম। তো এই বইয়ে ডারউইন তার ইভলিউশন, বিবর্তনবাদ তত্ত্বটা করে। তিনি এখানে বলেছিলেন যে আসলে সব প্রাণী আলাদা করে সৃষ্টি হয়নি, বরং কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে এক অবস্থা থেকে আরেক অবস্থায় উন্নত হয়েছে। অর্থাৎ প্রথমে জীবনের সূচনা হয়েছিল খুব সহজ রূপে, ধীরে ধীরে সেটা জটিল এবং উন্নত প্রাণীতে পরিণত হয়েছে। বিবর্তনবাদ, বিবর্তনের ফলে। অর্থাৎ এই বইয়ে মূলত এই যে দ্য অরিজিন অফ স্পিসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা যেটা হলো সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। অর্থাৎ যে প্রাণীরা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং বংশ বিস্তার করে, দুর্বল এবং অযোগ্য প্রাণীরা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এভাবে মূলত প্রজাতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত বা উন্নত হয়। তো এই বইটি যখন প্রকাশ হয়, প্রকাশের সময় ভিক্টোরিয়ান যুগে মানুষ চমকে গিয়েছিল। এইটা নিয়ে প্রকাশ করার পরে বলে মানুষের মধ্যে একটা সায়েন্স এন্ড রিলিজিয়নের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হয়। মানুষ এবং প্রাণী ঈশ্বরের হাতে সরাসরি সৃষ্টি হয়নি এই বইটাতে বলছে, বরং প্রকৃতির নিয়মে বিকশিত হয়েছে। এটিও ধর্মীয় বিশ্বাসের বিপরীতে গিয়েছিল বলে এটা অনেকে এর মধ্যে বিরোধিতা করেছিল, তবে বিজ্ঞানীরা একে বড় আবিষ্কার হিসেবে স্বীকার করেন। অর্থাৎ তিনি মূলত এই বইয়ে আমাদের বলেছেন যে মানুষ আসলে পূর্বে আগে বানর ছিল, বানর থেকে ধীরে 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 ক্রমান্বয়ে মানুষ হয়েছে, বিবর্তনের ফলে মানুষ হয়েছে। এটা তিনি প্রমাণ করে এই বইটাই, এই দ্য অরিজিন অফ স্পিসিসে তিনি এই কথাটা বলেছেন। এই বইটা মূলত শুধু বিজ্ঞানেই নয়, সমাজ, সংস্কৃতি এবং সাহিত্যের মধ্যে গভীর একটা প্রভাব ফেলছে। এটা মানুষকে নিজের অস্তিত্ব, প্রকৃতিতে নিজের অবস্থান এবং বিশ্বাস, বিলিফ ভার্সেস সায়েন্স, বিশ্বাস বনাম আমরা বিজ্ঞান মধ্যে সম্পর্ক নিয়ে নতুন ভাবে মানুষকে ভাবতে শেখায়। তাই আমরা বলতে পারি আসলে এই ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস 19বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী এবং যুগান্তকারী গ্রন্থগুলোর মধ্যে একটা, যা আধুনিক চিন্তা এবং বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি গঠনে বিশাল ভূমিকা ছিল। বুঝতে পারছেন? Okay, The Origin of Species is very famous scientific book written by Charles Darwin and published in 1859. Its full title is On the Origin of Species by Means of Natural Selection.
এটা তুলে ধরবেন যদি আসে পরীক্ষায়। This book changed the way people thought about life, nature, and human beings. In this book, Darwin gave his theory of evolution. বিবর্তনবাদের তত্ত্ব দিয়েছিল। He said that all living things are not created separately but have developed slowly over millions of years. কোটি কোটি বছর পরে মূলত কি হয়েছে, আলাদা আলাদা ভাবে পরিবর্তিত হয়েছে। সহজ। 41 কি রয়েছে কোশ্চেনটা দেখি। এটা রোমান্টিক এজে যখন আমরা কোশ্চেন পড়ি তখন তো মনে পড়ানোর কথা, এটা রোমান্টিক রিভাইভাল, তখনই তো বলে দিয়েছিলাম মনে হয়, ক্লাস করেননি? ভাইয়া 48 নাম্বারটা একটু পড়াই দিন। 41 নাম্বার যিনি প্রশ্ন করেছেন ক্লাস করেননি রোমান্টিক এজের? এই যে এখন চুপ করে আছে বলা ভাই, চুপ করে থাকলে হবে না তো, কথা বলতে হবে। ভাইয়া এটা একটু বুঝাই দেন, এটা আমিও ক্লাস করি নাই তখন। ওকে, রোমান্টিক রিভাইভাল বলতে আসলে আমরা ইংরেজি সাহিত্যের সেই সময়কালকে বুঝি যেটা মূলত 1800 শতাব্দীর শেষ থেকে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি, অর্থাৎ 1798 থেকে 1837 সাল পর্যন্ত চলছিল। এটা শুরু হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কলেরিজ, স্যামুয়েল টেইলর কলেরিজ 1798 সালের লিরিক্যাল ব্যালেডস প্রকাশ করে তখন। এটি শেষ হয় ভিক্টোরিয়ান এর শুরুতে অর্থাৎ 1837 সালে। কেন রোমান্টিক রিভাইভাল বলা হয়? এই সময়কালকে রোমান্টিক রিভাইভাল বলা হয় কারণ এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের কল্পনা, ইমাজিনেশন, ইমোশন, আবেগ এবং ফ্রিডম, স্বাধীনতার চেতনা পুনরুজ্জীবিত করেছিল। এর আগে নিওক্লাসিক্যাল এজে ছিল কি নিয়ম কানুন ছিল কিনা? নিওক্লাসিক্যাল এজে যত নিয়ম কানুন ছিল, আমরা যখন রোমান্টিক এজে আসবো তখন মানুষজনের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে ফ্রিডম ছিল, তারা যেমনি ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারতো। কিন্তু নিওক্লাসিক্যাল এজে কি একটা বিবেচনা ছিল, ব্যালেন্স ছিল, রুলস ছিল, অর্ডার ছিল, শৃঙ্খলা ছিল, এগুলো মেনে চলতে হতো। লেখকরা যেমন পোপ এবং ড্রাইডেন যে লেখকরা ছিল তারা কঠোর নিয়ম এবং ক্লাসিক্যাল আদর্শ অনুসরণ করতো। ক্লাসিক্যাল বলতে অ্যানশিয়েন্ট গ্রিক এন্ড রোমান যে রুলস গুলো ছিল, নিয়মগুলো ছিল, তারা এটাকে অনুসরণ করতো। কিন্তু রোমান্টিক কবিরা সেই নিয়মকে প্রত্যাখ্যান করে, তাদের পার্সোনাল ফিলিংস, ইমোশন, ন্যাচারাল বিউটি এবং সৃজনশীল ক্রিয়েটিভ ইমাজিনেশন উদযাপন করেছিল, মানে তুলে ধরছিল। এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন, মানুষের মধ্যে স্বাধীনতা ও সমতার ভাবনা জাগ্রত করেছিল ফ্রেঞ্চ রিভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আশা এবং দুঃখ দুটোই সাহায্য করে। মূলত রোমান্টিক কবিতার যে মূল বিষয়বস্তুগুলো ছিল কি নেচার, শৈশবের স্মৃতি, মানব অন্তলোক, অর্থাৎ প্রধান যে কবিরা ছিল ওয়ার্ডসওয়ার্থ, কলেরিজ, বায়রন, শেলি, কিটস, তাদের কবিতায় আবেগময়, আধ্যাত্মিক এবং মানবিক বিষয়গুলা তারা তুলে ধরতো। অর্থাৎ রোমান্টিক রিভাইভাল হলো কল্পনা, সৌন্দর্য এবং স্বাধীনতার মহৎ প্রত্যাবর্তন একটা, যা ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা যুগ। এই প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন? আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সাথে মিলাই নেবেন একটু। এই তারপর কত বললেন কে? ভাই 48 নাম্বারটা। Write a short note on pre-Raphaelitis movement. Good. Pre-Raphaelitis সম্পর্কেও আলোচনা করছিলাম ক্লাসের মধ্যে, হয়তোবা উনি ছিলেন না। ক্লাসে ছিলেন না? না ভাইয়া ছিলাম না। আপনি পেইডের বাইরে আমাদের, তাই না? তাই নাকি? আচ্ছা,
ওকে, আমরা দেখি এই যে প্রি র্যাফায়েলিস্ট মুভমেন্ট, এটা ছিল কখনকার? 19 শতকের মধ্যভাগে ইংল্যান্ডের শিল্প ও সাহিত্য আন্দোলন একটা ছিল, যেটা 1848 সালে শুরু হয়। কত সালে? 1848 সালে, যখন কিছু তরুণ শিল্পী ও কবি মিলিত হয়ে প্রি র্যাফায়েলিস্ট ব্রাদারহুড গঠন করেন। এদের প্রধান যে নেতাগুলা ছিল তারা ছিল দান্তে গ্যাব্রিয়েল রেসোটি, উইলিয়াম হলম্যান হান্ট, জন এভারেট মেলিয়াস। এরপরে যোগদান করেন এখানে ক্রিস্টিয়ানা রেসোটি, অর্থাৎ এই যে গ্যাব্রিয়েল রেসোটির বোন উইলিয়াম মরিস, এরা পরে যোগদান করে। প্রি র্যাফায়েলিস্ট মানে তারা মূলত কি চেয়েছিল? রেনেসাঁয়ের মহান চিত্রশিল্পী রাফায়েল, রেনেসাঁসের মহান চিত্রশিল্পী রাফায়েলের আগে যেমন শিল্প করা হতো, সেই ধারা ফিরিয়ে আনতে চেয়েছিল তারা। কারণ তারা মনে করত রাফায়েলের পরে শিল্প অতিরঞ্জিত এবং কৃত্রিম হয়ে পড়েছে। তারা চেয়েছিল সরলতা, সততা এবং সূক্ষ্ম বিবরণ বজায় রাখতে। অর্থাৎ এই তাদের যে মূল বৈশিষ্ট্যগুলো ছিল, প্রকৃতির প্রতি সততা, ট্রুথ টু নেচার, চিত্রকলা ও লেখায় বিস্তারিত এবং বাস্তবধর্মী প্রকাশ, চিত্রকলা ও লেখায় বিস্তারিত ও বাস্তবধর্মী প্রকাশ, সৌন্দর্য এবং মধ্যযুগীয় বিষয়বস্তু, প্রাচীন পৌরাণিক কাহিনী, লেজেন্ড এবং মধ্যযুগের থিম ব্যবহার করা, প্রতীক এবং আধ্যাত্মিকতা, সিম্বলিজম এন্ড স্পিরিচুয়ালিটি, গভীর অর্থপূর্ণ বা আধ্যাত্মিক ভাবনা, শিল্প ও সাহিত্য একত্রীকরণ, কবিতা, চিত্রকলা এবং অলঙ্করণ একত্রে ব্যবহার করা। সাহিত্যে এদের প্রভাব রয়েছে। প্রি র্যাফায়েলিস্টের কবিতা চিত্রময়, ইন্দ্রিয় সুখময় ছিল। এই দান্তে গ্যাব্রিয়েল রেসোটির কবিতা, ক্রিস্টিয়ানা রেসোটির গবলিন মার্কেট কবিতা। প্রি র্যাফায়েলিস্ট মুভমেন্টের যে গুরুত্বটা ছিল, দুজনে মিলে লেখা। না দুজন মিলে না, এটা হচ্ছে এখানে তার যে দান্তে গ্যাব্রিয়েল রেসোটির যে কবিতাগুলো ছিল, ক্রিস্টিয়ানা রেসোটির কবিতা হচ্ছে গবলিন মার্কেট। প্রি র্যাফায়েলিস্ট মুভমেন্টের ইংরেজি শিল্প এবং কবিতা নতুন জীবন ফিরিয়ে এনেছিল এবং পরবর্তী আন্দোলন যেমন অ্যাস্থেটিসিজম ও আর্ট ফর আর্ট কে প্রভাবিত করেছে শিল্পের জন্য। এই হলো প্রি র্যাফায়েলিস্ট। 1848 সালে প্রি র্যাফায়েলিস্ট ব্রাদারহুড, পিআরবি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া 50 নাম্বারটা দেখেন। 50 নম্বর কি রয়েছে? সিম্বলিস্ট মুভমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা কি কোশ্চেন করছে, স্ট্রিম অফ কনসিয়াসনেস নাকি? রাইট এ শর্ট নোট অ্যাবাউট সিম্বলিস্ট মুভমেন্ট নিয়ে ক্লাসে তো আলোচনা করার কথা, ক্লাসে আলোচনা হয়েছিল। সমস্যা নেই, সমস্যা আমাদের থাকতেই পারে, তারপর আমরা সমস্যা, যার যেখানে সমস্যা রয়েছে সব সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করবো। আপনাদের আজকে মনে হয় ব্রডে যাইতে পারবো না, আগামীকালকে হয়তো বা ব্রডে যেতে হবে আমাদের। আজকে যাওয়া হয়তো সম্ভব হবে না, কারণ অলরেডি 5টা দিয়ে শুরু করছি, 6:30, অর্থাৎ 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আপনাদের এনার্জি থাকবে না? ভাই কালকে দিন, হ্যাঁ, আজকে কি দিনের বেলা নিবেন নাকি না রাতে? দিনের বেলা নেব, দিনের বেলা, রাতে না, দিনের বেলা সকালে। আগে নিয়ে হ্যাঁ নিয়েন ভাইয়া একটু, হ্যাঁ, সকালে একটু আগে নিয়েন ভাইয়া না হয় সকালের দিকে নেন, 10টার দিকে। সকালের দিকে নেব, সকালের দিকে। আমি রাতের বেলা জানাই দিব আপনাদের। আচ্ছা, এটা আমরা শেষ করি তাড়াতাড়ি। সিম্বলিস্ট মুভমেন্ট হলো মূলত 19 শতকের শেষ ভাগে ফ্রান্সে শুরু হওয়া একটি সাহিত্য এবং শিল্প আন্দোলন। আমি ক্লাসে বলেছিলাম, যা পরবর্তীতে ইংরেজি সাহিত্যে বা ইংরেজি কবিতার উপর প্রভাব পড়েছিল। এটা ছিল রিয়েলিজম, ন্যাচারালিজমের বিপরীতে একটি প্রতিক্রিয়া। বাস্তবতা এবং প্রকৃতি যে রয়েছে, অর্থাৎ রিয়েলিজম বাহ্যিক বাস্তবতা দেখাতো, কিন্তু সিম্বলিস্ট চেয়েছিল মানসিক জগৎ, স্বপ্ন, আবেগ, কল্পনা প্রকাশ করতে। অর্থাৎ এখানে এই আন্দোলনের যারা নেতা ছিল, ফ্রান্সের চার্লস বেডোলেরিয়া, পল
ভার্লেনি, স্টেফেন ম্যালারমি, আর্থার রিম্বাউড তাদের কবিতা ব্যবহার করত প্রতীক, সিম্বল ব্যবহার করত এবং সঙ্গীত সদৃশ ভাষা ব্যবহার করত, ইঙ্গিতপূর্ণ ছবি ব্যবহার করত। অর্থাৎ মূলত সত্য এবং সৌন্দর্য সরাসরি দেখানো যায় না, প্রতীক ব্যবহার করে প্রকাশ করা হয়। অর্থাৎ তারা সিম্বলটাকে বেশি ব্যবহার করত। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ফুল, রং বা দৃশ্য প্রায় গভীর আধ্যাত্মিক বা আবেগপূর্ণ অর্থ বহন করে। ফুল, রং বা দৃশ্য। এখানে আমাদের যে ইংলিশ কবিরা প্রভাবিত হয়েছিল, ডব্লিউ.বি. ইয়েটস, আর্থার সাইমন্স, আর্নেস্ট ডওসন, বিশেষ করে ইয়েটস ব্যবহার করতেন আইরিশ মিথ, স্বপ্ন, কিংবদন্তি থেকে প্রতীক যা আধ্যাত্মিক সত্য প্রকাশ করত। এই যে সিম্বলিস্ট মুভমেন্টের এর বৈশিষ্ট্য, মিউজিক্যাল রিদম, সঙ্গীতময় ছন্দ থাকবে, মিস্টেরিয়াস ইমাজারি, রহস্যময় চিত্রকল্প থাকবে, ইমোশনাল ডেপথ, আবেগময় গভীরতা থাকবে। এটি পরবর্তীতে মডার্নিজমের পথ প্রস্তুত করেছিল। অর্থাৎ সিম্বলিস্ট মুভমেন্ট কবিতায় মনোযোগ বাহ্যিক বাস্তবতা থেকে অভ্যন্তরীণ চেতনা বা কাল্পনিক কি বলা যায়, কল্পনায় স্থানান্তরিত করেছিল এবং আধুনিক কবিতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই ছিল আমাদের সিম্বলিস্ট মুভমেন্ট। বৈশিষ্ট্য: মিউজিক্যাল রিদম, মিস্টেরিয়াস ইমাজারি, ইমোশনাল ডেপথ। ইংলিশ পোয়েট ইনফ্লুয়েন্স হয়েছিল ডব্লিউ.বি. ইয়েটস, আর্থার সাইমন্স, আর্নেস্ট ডওসন। প্রধান যে নেতারা ছিল ফ্রান্সের, এদের নামগুলো ভালোভাবে মুখস্থ করবেন, পরীক্ষা আসলে ভালোভাবে তুলে ধরতে হবে। বানান ভুল করলে কিন্তু মার্কস পাবেন না, স্পেলিং মিস্টেকস করা যাবে না। ভাইয়া হিস্ট্রিতে যেমন অনেক রকম নাম থাকে, অনেকের রাজা বা ঐতিহাসিক, সবার কি জন্মসাল মুখস্থ রাখতে হবে? জন্ম মৃত্যুটা প্রয়োজন নেই, লাগবে না। আরেকজন কত নাম্বার বলছিল? 54 নাম্বার ভাইয়া। গুড। লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা মনে করেন চলে আসছে, পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। স্ট্রিম অফ কনসাসনেস, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। খুবই মনোযোগ সহকারে সবাই শুনবেন, স্ট্রিম অফ কনসাসনেস এর উপরে একটা শর্ট নোট লিখতে বলছে। মূলত স্ট্রিম অফ কনসাসনেস হলো, এটা কি, এটা জানতে হবে। আধুনিক সাহিত্যে একটা বিশেষ উপন্যাসিক একটা কৌশল, যেটা মূলত চরিত্রের অন্তচেতন ভাব অনুভূতি সরাসরি দেখাবে। মানে একটা ক্যারেক্টারের মনের মধ্যে যা কিছু আছে তার অনুভূতি সবকিছুই দেখাবে, ঠিক যেমনটি মানুষের মনের মধ্যে ঘটে। এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস, যিনি এটিকে মানুষের মস্তিষ্কে ধারাবাহিকভাবে চলতে থাকা চিন্তার প্রভাব হিসেবে বর্ণনা করেছিলেন। এর প্রধান যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, চরিত্রের মধ্যে যে স্মৃতি, ইচ্ছা, অসম্পূর্ণ ধারণা ও যে কোনো দৈব সংযোগ দেখানো হয়। লেখক এই চিন্তাগুলোকে সংগঠিত বা ব্যাখ্যা করেন না, বরং মুক্তভাবে প্রভাবিত হতে দেয়, যেমন বাস্তব জীবনে হয়। অর্থাৎ আপনি যেমনটা চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন সেভাবেই আপনি লিখে ফেলবেন। আপনার মন যা বলতেছে আপনি সেভাবেই তুলে ধরেন, সেটাই হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। প্রধান লেখক উদাহরণ যদি আমি বলতে চাই, যে জেমস জয়েস, ইউলিসিস, ভার্জিনিয়া ওল্ফ, মিস্টার ডলওয়ে, ডরোথি রিচার্ডসন, উইলিয়াম ফকনার। ইউলিসিসে মানে চরিত্রদের চিন্তা এক ধারা থেকে অন্য ধারায় চলে যায় সরাসরি সংযোগ ছাড়া। মিসেস ডলওয়েতে ক্লারিসা এবং সেপ্টুমাস এর অভ্যন্তরীণ জীবন তাদের পরিবর্তনশীল ভাব এবং অনুভূতির মাধ্যমে দেখানো হয়েছে। এই স্ট্রিম অফ কনসাসনেস পাঠককে মূলত যে বিষয়টাকে তুলে দেয়, বাস্তবসম্মত অনুভূতি, অন্তরঙ্গতা। কারণ এটি জীবনের যেমন মনের অভ্যন্তরে ঘটে ঠিক সেভাবে উপস্থাপন করা হয়। অর্থাৎ আপনার মনের মধ্যে যেভাবে ঘটবে ঘটনাগুলা,
ঠিক সেভাবে সেটাকে আপনি উপস্থাপন করবেন। আমি বুঝাতে পারছি? ভাই স্ক্রিনের পর দেন, হ্যাঁ, বুঝি স্ক্রিনের নাই। পর একটু দেখান প্রশ্ন, স্ক্রিনের পর একটু প্রশ্ন দেখান। স্ক্রিনে দেখানো আছে। ও সরি, হয়ে গেল। এই যে this stream of consciousness is a special technique of modern fiction. It is used to show the inner thoughts, অভ্যন্তরীণ চিন্তা ভাবনা and feelings, অনুভূতি of a character directly, just as they appear in the mind. তার মনের মধ্যে যেটাই থাকবে সে ডিরেক্টলি সেটাকে প্রকাশ করবে। The term was first used by American psychologist William James, who described it as the continuous flow of thoughts in the human brain. In literature, this method tries to present the mental process of characters, their memories, desires, half-formed ideas, and random associations without flowing a clear order. The writers does not explain or organize this thought, but allows them to flow freely, just like in real life. The technique became popular in 20th century when writers wanted to go deeper into the psychology of man rather than focus only on external events. The leading writers who used this style were James Joyce, Virginia Woolf, Dorothy Richardson, and William Faulkner. For example, in James Joyce's Ulysses, the character's thought moved from one idea to another without clear connection. Similarly, Virginia Woolf's Mrs. Dalloway shows the inner life of Clarissa and Septimus through their shifting thought and feelings. এগুলো হচ্ছে ক্যারেক্টার চরিত্র, ক্লারিসা and যে স্পেটিমাস, এগুলো হচ্ছে ক্যারেক্টার। এই চিন্তা আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। মূলত আপনার মনের যে অভ্যন্তরীণ চিন্তা ভাবনাগুলো আছে, এই চিন্তা ভাবনাগুলো অবলোকনে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনি সেগুলো প্রকাশ করতে পারতেছেন, সেটাই হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। এতটুকু বুঝলেই পুরো প্রশ্নটা বুঝতে আপনার জন্য ইজি হবে। এই আমাদের শর্ট কোশ্চেন নিয়ে মোটামুটি পূর্ণাঙ্গ আলোচনা। যাদের যে সমস্যাগুলো ছিল আমি চেষ্টা করেছি আলোচনা করার। আমরা আগামীকালকে মোস্ট প্রবাবলি সকালবেলা ব্রড কোশ্চেন যেগুলো রয়েছে ব্রড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এর মধ্যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে মার্ক করে রাখবেন যে আমার এই প্রশ্নটার সমস্যা, এই জায়গাটায় সমস্যা। যদি স্পেসিফিক ভাবে মার্ক করে রাখেন তাহলে আজকে একটু কষ্ট করে পড়াশোনাটা করে নিন, করে নিলেই আপনার সমস্যাটা বের হয়ে যাবে। আর যদি পড়াশোনা না করেন তাহলে কিন্তু সমস্যা পাবেন না। ওই তাকায় থাকতে হবে, কাউয়ার মতো চায় থাকতে হবে, কে কি প্রশ্ন করতেছে সেই প্রশ্নগুলা জাস্ট শুনবেন, খালি আর কিছু না, শুনবেন। আপনার কোনো সমস্যাই নেই, আপনার কোনো সমস্যাই বের হবে না, আপনার খালি শুনতে হবে। ক্লাসের মধ্যে যাতে সবার আমি সমস্যা পাই। ভাইয়া জি, আপনার কথা বুঝি না। এই যে যেমন আপনার কনসেপ্টের যে কথা কোনো কিছু শোনা প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম আর কয়েক আগামীকাল ক্লাসে বলতেছি শর্ট এন্ড যে ব্রডের এই যে আমি স্ট্রিম অফ কয়েকটা কনসেপ্ট, কি বলতেছে উনি, আমি কিছু বুঝতেছি না ওনার কথা। ভাইয়া শর্ট সাজেশন দাগাই দিবেন যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো। এটা আজকে দিব না আমি। হ্যাঁ বলতেছি যে এই প্রশ্নটার কথা যেমন বলে যে সেরকম আর কয়েকটা প্রশ্ন বলে দেন ভাইয়া। কোয়াইট ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না এভাবে বলা। আমি বললাম, পড়লেন, আসলো না, তখন বলবেন হ্যাঁ ভাইয়া খারাপ, ভাইয়া বলছে ওভাবে পড়ে গেছি, এখন কমন পাই নাই, এখন ভাইয়ারে শব্দের ভাইয়ার, ভাইয়া না বললে আমি এটা আরো পড়তাম, এমনি কবেন তখন। এই জন্য আমি কোনো কিছু কবো না। না ভাই আপনার দেখুন, আপনি একটু আমাদের ম্যানেজ করে দিন। আচ্ছা, তো আইডিয়া আছে, তারপর একটু বলেন, আমরা তো পড়তেছি। এটা এখন কবো না, আগামীকাল ক্লাসের শেষের দিকে বলবো। আগামীকাল আমাদের ক্লাস হবে না,
আগামীকাল ক্লাসের শেষের দিকে কখন নেবেন? আমি কিছু ব্রড, কিছু শর্ট স্পেসিফিক ভাবে দাগায় দিব এন্ড কিছু ব্রিফ দাগায় দিব, এবং যেগুলো ব্রিফ দাগায় দিব চেষ্টা করব সেগুলো ব্রিফ বুঝাই দেওয়ার জন্য। ওকে আচ্ছা ভাই ঠিক ভাইয়া আছে। কালকে কয়টা আছে? কি কয় বলাবেন? বৈশাখী আপু, আপনার কথা কিছুই আসতেছে না। হ্যাঁ, আপনার কথা কোনো কিছুই আসতেছে না, আমরা কোনো এখনো কিছুই বুঝতে শোনা পারছি না। ফেসবুক লাইভে যারা দেখতেছিল, ফেসবুক লাইভে কারো কোনো প্রশ্নই পাই নাই, কোনো প্রশ্নই করে নাই, সবাই পারে সবকিছু। ভেরি গুড। ভাইয়া মিসেস ড্যালোয়ে কি ওই যে ভার্জিনিয়া উলফের লেখা বই বা গল্প? কোনটা? যে স্ট্রিম অফ কনসাসনেসে যে ভার্জিনিয়া হ্যাঁ উলফের লেখা, এটা কি মিসেস ড্যালোয়ে? জি, মিসেস মিসেস ড্যালোয়ে এটা কি ডোলায়েস, তার ডোলায়। লেখা বই? আর ক্লারিসা এবং যে সেপ্টিমাস এরা হচ্ছে ক্যারেক্টার। ইয়েস। ওকে জি, এই লাইভটি থেকে যাবে, কিন্তু পরে আপনি খুঁজে পাবেন কিনা সন্দেহ রয়েছে। এই কারণে আপনার নামটা যেহেতু উর্দুতে করেছেন, সেক্ষেত্রে আমি তো উর্দুতে অ্যান্সার করতে পারবো না। আপনি চাইলে লাইভটা শেয়ার করে রাখে দিতে পারেন আপনার টাইম লাইনে, তাহলে আপনার খুঁজে বের করতে বেশি কষ্ট হবে না। নাহলে আপনাকে আবার পেজের মধ্যে যেতে হবে, কষ্ট করে খুঁজে বের করতে হবে কোথায় যাবে না যাবে, একটু প্যানিক হয়ে যাবেন, টাইম ওয়েস্ট হবে। সেক্ষেত্রে আপনি চাইলে শেয়ার করে রাখতে পারেন। ওকে, তো মোটামুটি আমরা আজকে ভাইয়া কথা কোশ্চেন গুলা শেষ করেছি। আগামীকালকে আমরা ব্রড কোশ্চেন গুলা শেষ করব, সকালে ক্লাস দেব, আমি জানাই দেবো ক্লাস টাইমটা কখন নিতে পারবো আমি। আজকে আপাতত এই পর্যন্তই এর সাথে আলোচনা থাকবে। দেখা হচ্ছে আগামী, সবাই প্রস্তুত থাকবেন এবং ক্লাসের মধ্যে সবাইকে আসার একটু আমন্ত্রণ নিমন্ত্রণ করবেন, যাতে করে ক্লাসের মধ্যে সবাই আসে। অনেকজন যদি ক্লাসের মধ্যে অনেক সমস্যা ছেড়ে আশা করি অনেক সমস্যার সমাধান হবে, সেটা সবাই জানার ভাইয়া আর একটা সমস্যা করতে প্রবলেম গেলে সলভ। যে তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামী। ভালো থাকবেন সবাই। আসসালাম।